এখন লেখা লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আর হেলিকপ্টার কয়েক জায়গায় ছবি থেকে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয়েছে, ওটা র্যাব জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে, ওটা বলা হয়। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে পাচ্ছি অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায় কমে গেছে। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা থানার দিকে। হ্যাঁ, তোকে পাঠায় দিই রাত্রে। আপনার নির্দেশনা লাগবে? আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। রমাদানুল করিম, সবাইকে পবিত্র রমজানের রমাদানুল মুবারকবাদ। আমরা ইতিমধ্যে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে পরপর, যে ঘটনাগুলোর প্রতি আপনাদের দর্শকদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এবং কেউ কেউ শুনেছেন, কেউ কেউ শুনেন নাই। সেজন্য জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গণহত্যাকারিণী এই রাক্ষসী, এই ডাইনি বুড়ি রাক্ষসী হত্যাকারিণী খুনি তার প্রভুদের আশ্রয় প্রশ্রয় থেকে উৎসাহিত হয়ে এবং তার প্রভুদের দেশ থেকে আনা বাহিনীকে দিয়ে যেভাবে আমাদের সন্তানদের উপর, ছাত্র জনতার উপর নির্বিচার গুলি করে, নিষ্ঠুর গুলি করে হত্যা করেছে, তার সরাসরি নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে। ইতিমধ্যে আমরা অনেকগুলো প্রমাণ পেয়েছি, অনেকগুলো ভিডিও ফুটেজ আমরা দেখেছি, অনেকগুলো টেলিফোনে এই গণহত্যাকারিণী হাসিনার অনেক কথাবার্তা শুনেছি এবং হাত ভেঙে দাও যেন সারা জীবন হাতের দিকে তাকায় আর 32 নম্বরের নাম নেই। যারা তার বিরুদ্ধে আন্দোলন করেছে, অভ্যুত্থান করেছে, তাদেরকে চিহ্নিত করার জন্য সে তার দোসরদেরকে ইতিমধ্যে বলেছে এবং তালিকা করার জন্য বলেছে, তাদের বাড়িতে আগুন দেওয়ার জন্য বলেছে, তাদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছে। অর্থাৎ গণহত্যাকাণ্ড ঘটিয়ে চলে যাওয়ার পরেও, মানবতা বিরোধী হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যাওয়ার পরেও তার স্বামীর বুকে বসে, স্বামীর কোলে বসে এখন পর্যন্ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যাক, আমরা আজকে আর কথা লম্বা করব না। ইতিমধ্যে গণহত্যাকারিণীর যারা এই দেশে দোসর রয়েছে, সেই সব দোসরদেরকে ছাত্রলীগের হেলমেট পরা বাহিনী একটা অংশ রং বদল করে ছদ্মবেশী হয়ে বৈষম্য বিরোধী নাম দিয়ে মূলত যারা তখনকার ডিজিডিএফআই এর ইচ্ছা অনুযায়ী, কর্মকৌশল অনুযায়ী বিচার ব্যবস্থা আদালতকে দিয়ে আদেশ ঘোষণা করা এবং বৈষম্য বিরোধীরা আন্দোলনে নামা, এগুলোর মূল কারণটা ছিল, যদি আপনারা একটু চিন্তা করে দেখেন, এগুলোর মৌলিক যে কারণটা, সেই কারণটা ছিল তার আখ্যান দিয়ে তিনি ইন্ডিয়া গিয়েছিলেন
এই গণহত্যাকারিণী। ইন্ডিয়া থেকে এসে তিনি চীন গিয়েছেন। তখন হাসাও মাহমুদ নামে তখনকার পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমাদের মাননীয় মাননীয় নেত্রী শেখ হাসিনা ভারতের অনুমতি নিয়ে আসছেন চীনে যাওয়ার ব্যাপারে। সারা দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠল। বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবেন, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী আরেকটা স্বাধীন দেশে যাবেন, আরেকটা দেশের অনুমতি লাগবে কেন? তার পরবর্তী ঘটনা বেনজিরের যে অর্থ কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি, পাচার কেলেঙ্কারি, গুম খুন, নির্যাতন, হাজারো ঘটনার, এবং সমগ্র জাতি মানে বিব্বল হয়ে গেল। তারপরেই আসলো মতিউরের, কাস্টমসের মতিউরের 15-16 কোটি টাকার বা 14 কোটি টাকার ছাগল, 14 লক্ষ টাকার ছাগল কাণ্ড। ছাগল কাণ্ডকে কেন্দ্র করে অনেক কাণ্ড, দুর্নীতি এবং পাচারের। এই পর্যায়ে চীন থেকে এসে এই গণহত্যাকারিণী বক্তব্য দিলেন এবং বললেন যে আমার কাজের মেয়েও তো 100-200 কোটি টাকার মালিক, আমার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক, এরোপ্লেন ছাড়া চলেই না। সম্ভবত ওই মিটিংয়েই বললেন যারা আজকে এসব বৈষম্য বিরোধী নামের আন্দোলন করতেছে এদেরকে চাকরি দিব না মুক্তিযুদ্ধ সন্তানদেরকে চাকরি দিব? এটা তো রাজাকার বা এই জাতীয় কথাবার্তা বলেছেন। তারপরে সাধারণ ছাত্রছাত্রীরা স্লোগান করেছেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এটা আরো 2-1 দিন পরে এই স্লোগান আসলো। তো যে কথা বলছিলাম, যখন একটার পর একটা ঘটনা প্রবাহ, যখন বিশেষ করে আমার পিয়ন হেলিকপ্টার ছাড়া ছুটতেই পারে না, সেও 400 কোটি টাকার মালিক, এই কথা বলার পরে সমগ্র জনগণের মধ্যে চরম ঘৃণা, চরম ক্ষোভ তৈরি হলো। যে দেশের মানুষ খেয়ে পরে বাঁচতেছে না, যে দেশের মানুষ দুঃখ কষ্টে একবেলা আধা বেলা খেয়ে বাঁচতেছে, আকাশ চুম্বি দ্রব্যমূল্যের এই অবস্থায় একটা দেশের প্রধানমন্ত্রী হেসে হেসে যখন বলেন, তথাকথিত প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রী, আমি ডামি স্বামী, এই জাতীয় নির্বাচনের তথাকথিত এই গণহত্যাকারিণী যখন এই জাতীয় বক্তব্য দিলেন, তখনই সমগ্র দেশ ফুঁসে উঠেছিল। এবং তখনই 18 বছরের স্বৈরাচার বিরোধী, উপনিবেশবাদ বিরোধী, আগ্রাসী শক্তির বিরুদ্ধে জেগে উঠা, ফুঁসে উঠা আন্দোলন সংগ্রাম লড়াই যুদ্ধের গর্বে যেই অভ্যুত্থান নামক সন্তানের ধীরে ধীরে বৃদ্ধি হয়ে পরিপক্ক হয়ে প্রসব বেদনায় কাতরানো শুরু হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে। তারপর আমরা কি দেখলাম, মেট্রো রেলে এই গণহত্যাকারিণীর পেটুয়া বাহিনী এবং অন্যান্য সরকারি স্থাপনায় আপনার আগুন দিল, ধ্বংস করলো, নৈরাজ্য করলো। কোনো সাক্ষী নাই, এভিডেন্স নাই, কোনো ফুটেজ নাই, কোনো সিসি ক্যামেরা নাই। এরকম গুরুত্বপূর্ণ জায়গাতে সিসি ক্যামেরা কোথায় ছিল? এরকম গুরুত্বপূর্ণ জায়গাতে পুলিশ কোথায় ছিল? র্যাব কোথায় ছিল? অপরাপর বাহিনীগুলো কোথায় ছিল?
কারা এসে এই ঘটনাগুলো ঘটিয়ে গেল, আগুন লাগিয়ে দিয়ে গেল? ইতিমধ্যে শত শত ছাত্র, শত শত ছাত্র জনতা হত্যার শিকার হলো। এই রাক্ষসী, এই দৈত্য গণহত্যাকারিণী রাক্ষসী হাজার হাজার মায়ের বুক খালি করে মেট্রো রেলে গিয়ে কান্না করে মেট্রো রেলের জন্য, বিটিভিতে গিয়ে কান্না করে বিটিভির জন্য। তখন পর্যন্ত একবারও বলে না যে এই যে অজস্র লোক গুলিবিদ্ধ হলো, শহীদ হলো। যাই হোক, তো সেদিন বৈষম্যের সামনে থাকা যে কয়েকজন, তারা একটা সাংবাদিক সম্মেলন করে এবং সেই সাংবাদিক সম্মেলনে তারা পরিষ্কারভাবে বলে যে সরকার আমাদের 8 দফার অধিকাংশ মেনে নিয়েছে, সামান্য যেটুকু বাকি আছে এইটুকু আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে গণভবনে, আমরা গণভবনে গিয়ে আলোচনা করে শেষ করে নেব। অতএব এই আন্দোলন আমরা আপাতত স্থগিত ঘোষণা করছি, বা এরকম কিছু একটা বলেছে। ঘটনার গণঘটার ভিড়ে এখন আর সব মনে নেই। তো কোনো এক সাংবাদিক প্রশ্ন করলো, সেই প্রশ্নের উত্তরে আমার স্পষ্ট খেয়াল আছে সার্জিস নামক হাসিনা মুজিব বন্দনাকারী ছাত্রলীগের অস্ত্রধারী হেলমেটধারী নাবালক উত্তরে বললেন, আমরা তো সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করছি না, সরকারের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নাই, বা সরকারের পদত্যাগের ব্যাপারেও আমাদের কোনো বক্তব্য নাই। আমাদের আন্দোলন আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন, আমাদের কোটা সংস্কার আন্দোলন। এটা হলেই, আমাদের দাবি মেনে নিলেই আমরা চলে যাব। কিন্তু আমাদের এই আন্দোলনকে ফুজি করে রাজনৈতিক দলগুলো তাদের মতলব হাসিলের চেষ্টা করতেছেন, উদ্দেশ্য হাসিলের চেষ্টা করতেছেন, এজন্য আমরা দায়ী নয়। দেখুন, মাত্র 7-8 মাস আগের কথা আমরা কেন ভুলে যাই? আর সেই ছেলেরা বলে কি তারা পার্টি করেছে, এবং সেই পার্টি যেদিন উদ্বোধন করলেন চুচুট্ট জেলা থেকে সরাসরি সরকারি, প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকারি প্রণোদনায় গাড়ি থেকে শুরু করে, পাবলিক থেকে শুরু করে এই সমাবেশকে একটা বড় মাপের সমাবেশ দেখিয়ে তাদের যাত্রাটাকে জনগণের চোখে পড়ার মতো করে তোলার জন্য ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে। সরকার বিভিন্নভাবে এদেরকে সহযোগিতা করেছে, আবার বিভিন্নভাবে তারা এই সমাবেশকে উদ্দেশ্য করে, কেন্দ্র করে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন। আর তাদের নেতা বলেছেন, নাহিদ এই ছেলে বলেছেন যে আমরা জনগণের টাকায় রাজনীতি করব, চাঁদাবাজিকে জায়েজ করার জন্য। আবার একজন বলেছেন, আমরা জনগণের উপর কোনো আদর্শ চাপিয়ে দেব না, আমরা জনগণের অর্থনৈতিক দিকটাকে সামনে রেখে কাজ করব। হাসিনাও বলতেন জনগণের অর্থনৈতিক উন্নয়ন, ভাগ্যের উন্নয়ন, দেশের উন্নয়ন, উন্নয়ন আগে না নির্বাচন আগে, উন্নয়ন বেশি দরকার না গণতন্ত্র নির্বাচন দরকার। এদেরও বক্তব্য সংস্কার আগে নির্বাচন পরে। হিসাব করে দেখুন। এবং এই জুলাই আগস্ট বিপ্লব অভ্যুত্থান চলাকালীন সময়ে, গণ আন্দোলন চলাকালীন সময়ে এদের ঠিকানা যদি আপনারা খুঁজে বের করেন, এরা কখন কোথায় থাকতেন সেটা তখনকার সরকার জানতেন, এবং তাদের সবাইকেই এক জায়গা থেকে দৌড়ে ডিবিতে এনেছেন। তার মানে কি, আমরা তো এরশাদ বিরোধী আন্দোলন করেছি, তার আগে শেখ মুজিব বিরোধী আন্দোলন করেছি,
আরো আরো অনেক আন্দোলন আমরা করেছি। আমরা নেতৃবৃন্দ যারা আমরা নেতৃস্থানীয় আমরা যারা আমরা অর্গানাইজ করতাম, আমরা কিন্তু কেউ এক জায়গায় থাকতাম না। এবং কি আমরা কে কোথায় আছি, যত আপন এবং বিশ্বস্তই হই না কেন, আমরা কেউ কাউকে বলতাম না। এবং এটা জিজ্ঞাসা করা নিষেধ ছিল যে তুমি কোথায় আছো বা আপনি কোথায় আছেন, এটা জিজ্ঞাসা করা নিষেধ ছিল। আমরা বিভিন্ন ইশারা ইঙ্গিতে আমরা বিভিন্ন কৌশলে, গেরিলা কৌশলে কাজ করতাম। তো ওনারা সবাই মানে হাসপাতালে রেস্ট রুমে, বেড রেস্টে, জামাই আপ্যায়নে, এরকম আন্দোলন ওনাদের চেহারার মধ্যে, শত শত হাজার হাজার ছাত্র মারা যাচ্ছে, ওনাদের চেহারার মধ্যে কখনো আতঙ্ক, ভয়, ওনারা যে এই আন্দোলন করতে গিয়ে গুলি খেতে পারেন বা আশঙ্কিত হতে পারে জীবন, এরকম একটার মুখেও বিভীষিকাময় কোনো চেহারা আমরা দেখিনি। যাই হোক, তারপরও আমাদের রাজনৈতিক রণকৌশল হিসেবে আমাদের নেতা তারেক রহমান তাদেরকে সহযোগিতা করতে বলেছেন। প্রথম দিকে আমরা পরোক্ষভাবে সহযোগিতা করেছি, তারপরে আমরা সরাসরি সহযোগিতা করতে শুরু করলাম। তারপরে নেতার এক দফা এক দাবি, এক দফার ঘোষণার প্রেক্ষিতে আমরা মাঠে সরাসরি নেমে গেলাম এবং জীবন বাজি রেখে হয় হাসিনার এই স্বৈরাচারী সরকারের পতন হবে, না হয় রাজপথে আমাদের মৃত্যু হবে, এই অঙ্গীকার নিয়েই আমরা সেদিন রাস্তায় নেমেছিলাম। তো যাই হোক, ইতিমধ্যে খুবই ইম্পর্টেন্ট, এই কথাটা আপনাদের শোনা খুবই জরুরি, খুবই দরকার। শেখ হাসিনাকে বাংলাদেশে ভারত পাঠাতে চায়। শেখ হাসিনা এই গণ দুশ্মন, এই রাক্ষসী, এই দৈত্য রানী, গণহত্যাকারিণী বাংলাদেশে নাকি আসতে চান, শর্ত দিয়েছেন। তাকে কারাগারে রাখা যাবে না, তার বাড়িকে কারাগার ঘোষণা করে সেখানে তাকে রাখতে হবে। অর্থাৎ তার ইচ্ছা, তার সেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গ্রামের বাড়িকে সাবজেল ঘোষণা করে সেখানে তাকে থাকতে দিতে হবে। তারপরে তার দলকে নির্বাচন করার সুযোগ দিতে হবে, মানে ইত্যাদি ইত্যাদি মামার বাড়ির আবদার। তার মধ্যে বা তার দলের মধ্যে কারো মধ্যে এই পর্যন্ত অনুশোচনা, অনুতপ্ত হওয়ার কোনো দৃশ্য আপনারা দেখেছেন কিনা আমার জানা নাই। ইতিমধ্যে ছাত্রনামীয় এরা যে রাজনৈতিক দল করেছে, দেশি বিদেশি বিভিন্ন চক্রের সহযোগিতা নিয়ে, এবং কি সরকারও নিরপেক্ষ অবস্থানে নেই, এবং জনগণ এই মুহূর্তে সরকারকে নিরপেক্ষ সরকার ভাবছে না। জনগণ এই মুহূর্তে সরকারের উপর আস্থা রাখতে পারছে না। নির্বাচন করার জন্য এই সরকার আদৌ উপযুক্ত নিরপেক্ষ সরকার কিনা, এই নিয়ে জনগণ খুবই দ্বান্দ্বিক অবস্থায় রয়েছে। তো কাজেই যেহেতু সরকার এদেরকে ঘোষণা দিয়েই সাহায্য করেছে, সরকার প্রধান দেশে বিদেশে এদের প্রসঙ্গে উচ্ছ্বসিত প্রশংসা করে কথা বলেছেন। তারপরে নাহিদ পদত্যাগ করে যখন বিদায় নিতে যায় তখনও উচ্ছ্বসিত ছবি আমরা দেখলাম। তারপরে প্রেস সচিব নামীয় জনাব শফিক সাহেব যখন বললেন, মানে কংগ্রেসুলেন দিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করলেন আগামী দিনের প্রধানমন্ত্রী নাহিদকে, তো তখন আর এই সরকারের নৈতিক মানদণ্ডের কোনো জায়গা থাকে না, নিরপেক্ষতার। কাজেই আমরা এই কথা বলতেই পারি, শুরু থেকে এই সরকার যেভাবে স্বৈরাচারী এবং তার দোষদের কবলে পড়ছে, একইভাবে স্বৈরাচার কর্তৃক সৃষ্ট বৈষম্য, ওই যে বেনজিরকে আড়াল করার জন্য, ওই যে মতিন
কাস্টম মতিনকে আড়াল করার জন্য, ওই যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, এই যে অনেকগুলো ঘটনা সৃষ্টি হয়ে জনগণ যখন সম্পূর্ণ ক্ষুব্ধ হয়ে উঠতেছিল, এই ক্ষোভকে নিবারণের জন্য জনগণের দৃষ্টিকে অন্যদিকে ঘুরানোর জন্য তৎকালীন হাসিনার পেটুয়া বাহিনী, বিভিন্ন সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থা কর্তৃক সৃষ্ট এই বৈষম্য বিরোধী আন্দোলন, এবং তারা একটা জায়গায় গিয়ে থেমে যাবেন এবং সরকার নিরাপদ হয়ে যাবেন, এটাই ছিল তাদের মূল সিদ্ধান্ত, তাদের রণকৌশল। কিন্তু এই রণকৌশলে জল ঢেলে দিলেন জনাব তারেক রহমান। তিনি এদের ভিতরে অবস্থান নেয়া বিএনপি এবং ছাত্রদলের এবং বিএনপি জোটের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন স্থগিত ঘোষণার পরে তারা গেলেন না। তারা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এক দফার আওয়াজ তুললেন। রাতারাতি সমগ্র দেশ পরিবর্তিত হয়ে গেল। রাতারাতি সমগ্র দেশের সমগ্র গণমানুষ রাস্তায় বেরিয়ে আসলো। যখন এই অবস্থা, তখন আন্দোলন থেকে চলে যাওয়া ওই বৈষম্য বিরোধী তথাকথিত এই কয়েকটা ছেলে আবার ফিরে আসলো। দেখছে যে এখন তো আর বাঁচার কোনো উপায় নেই। লক্ষ কোটি জনগণ, এক দফার আন্দোলন, এখন তারাও এই এক দফার আন্দোলনে নিজেদেরকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে মূলত ওই শেখ হাসিনার পেটুয়া বাহিনীর সাথে যোগাযোগের ভিত্তিতে, শেখ হাসিনা অধপতিত হওয়ার পর, পালিয়ে যাওয়ার পরও ওই যোগাযোগটাই কাজ করেছিল এবং ওই যোগাযোগের ভিত্তিতেই সবকিছু পরিচালিত হচ্ছিল, যার মধ্য দিয়ে মূলত আমাদের গণ অভ্যুত্থানকে হাইজ্যাক করা হয়। আতুর গড়েই গণ অভ্যুত্থান নামক সন্তানটি প্রতিবন্ধী হয়ে যায়। বর্তমানে সরকারের এবং এই ষড়যন্ত্রকারী দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে এই প্রতিবন্ধী গণ অভ্যুত্থানটি ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত, এবং এটাকে এখন কবর রচনা করার জন্য নিয়ে এসেছেন আগে সংস্কার, তারপরে নির্বাচন, আগে হত্যাকারিণী এবং তার দোষকদের বিচার, তারপরে নির্বাচন, আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন ইত্যাদি অপ্রয়োজনীয় অন্যায্য কথাবার্তা। আর এদের এজেন্ট হিসাবে এটাকে প্রজেক্ট করে কাজ করতেছেন বাহিরের কিছু ইউটিউবিয়ান, যারা বিএনপিকে বিভিন্নভাবে, বিএনপির জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য, জনগণ থেকে বিএনপির আস্থা নষ্ট করার জন্য বিভিন্নভাবে এই চক্রেরই হয়ে এবং বিপুল অঙ্কের টাকা পয়সার বিনিময়ে এগুলো বিভিন্ন সামাজিক মিডিয়াতে আসতেছে বা পাবলিক আলোচনা করছে, আমরা সেই হিসাবে বলছি। এগুলো তো তথ্য প্রমাণ দিয়ে বলা যাবে না। আর এই সমস্ত ব্যাপারে টাকা পয়সা লেনদেন কি কেউ কাউকে দেখিয়ে করে না শুনিয়ে করে, তবে অ্যাসেস করা যায়, পাবলিক এটা অ্যাসেস করছে। কখনো দেখা যায় হিন্দু মাওলানা বনে গেছে, আবার এদেশের কোনো মাওলানা বলে যে এত বড় মাপের মাওলানা নাকি মুসলমান ধর্মেও নাই, আল্লাহ তাকে ইসলাম হিসাবে কবুল করুক। হ্যাঁ, আমিও বলি আল্লাহ তাকে ইসলাম হিসাবে কবুল করুক, তবে মুসলমান হিসাবে কবুল করুক এটা আমি বলতে চাই না আপাতত। কারণ মুসলমান ইসলাম এক নয়, জামাতে ইসলাম আর মুসলমান এক জিনিস নয়। তো আজকে যে সমস্ত অফিসারগুলো আমাদের এখানে হচ্ছে এবং সেই সুযোগে মোটামুটি একটা অবস্থান তৈরি করে ফেলেছে
যখন এই নাবালক ছেলেরা বলে তারা দল করেছেন এবং তাদের দলে গণহত্যাকারিনীর গণহত্যার সাথে সম্পৃক্ত নয় এরকম বাকি আওয়ামী লীগারদেরকে রাজনীতি করার সুযোগ তারা করে দেবেন। তার আগে তাদের তাত্ত্বিক মুরব্বী বলেছেন সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো আওয়ামী লীগকে। আর যত দোষ বিএনপির ঘাড়ে, যত দোষ বিএনপির ঘাড়ে। দেখ, এই নিয়ে কথা আরেকদিন বলবো। তো আমরা আইনে একটা জিনিস আছে যে আপনি কোনো হত্যায় অংশগ্রহণ করেননি, কিন্তু হত্যাকাণ্ড ঘটানোর জন্য যে টিম, সেই টিমের আপনি সদস্য ছিলেন, বাট আপনার হাতে অস্ত্র যথেষ্ট ছিল না, এই জন্য আপনার হাতে অস্ত্র ছিল না, আপনি গুলি করতে পারেন নাই। তার মানে আপনি খুনের দায় থেকে নিজকে এড়াইতে পারবেন না। এটাকে আমরা সেকশন 34 বলে থাকি। আরও আছে। তো আপনি যদি কোনো হত্যাকারীকে, খুনিকে, কোনো লুটেরাকে, চোরকে, ডাকাতকে আশ্রয় দিয়ে থাকেন, আপনি সেই কারণে দোষী হবেন সমানভাবে। এবং কোনো চোরাই মাল যদি আপনি আপনার ঘরে রাখেন, আপনি দোষী হবেন সেই কারণে সমানভাবে। কোনো ডাকাতির মাল অথবা হত্যাকারীদের, খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে আপনি অবশ্যই একইভাবে একই ধারায় আসামি হবেন। তো কাজেই আওয়ামী লীগ বলতে কেন্দ্র থেকে বৃত্ত, যেখানেই যে নামেই আওয়ামী লীগের কমিটি, আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে একেবারে প্রান্তিকের যেই ইউনিট কমিটির সদস্য, সেও এই সেকশন 34 থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আওয়ামী লীগ যারা করতেন তারাই শেখ হাসিনাকে উৎসাহিত করেছেন, তারাই শেখ হাসিনাকে সাহস জুগিয়েছেন মিছিল মিটিংয়ের মাধ্যমে, তারাই জনগণকে বিভিন্নভাবে গত 18 বছর কথা বলতে দেন নাই, জনগণের সম্পদ লুণ্ঠন করেছেন, জনগণের সম্পদ পাচার করেছেন, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে বসবাস করতে পারেন নাই। তো আসুন আজকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, সেই বিষয়টা শুনুন। শেখ হাসিনা টেলিফোনে কিভাবে খুনের নির্দেশ দিয়েছেন, এটা শেখ হাসিনার টেলিফোনের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা শেখ হাসিনার এই বক্তব্যটি দয়া করে অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। এটি শোনার পরে আপনাদের মনে হবে আর কোনো এভিডেন্সের দরকার নাই শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোসরদের, হত্যাকারীদের, লুটপাটকারীদের, গুমখুনকারীদের, অর্থ পাচারকারীদের, দেশ ধ্বংসকারীদের ফাঁসি হওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বা বিচারে কোনো বাধা নেই। পর্যাপ্ত এভিডেন্স রয়েছে এবং জাতিসংঘ কর্তৃক, মানবাধিকার সংস্থা কর্তৃক যে 60 বা 66 পাতার যে প্রতিবেদন দিয়েছে, সেটাই এই বিচার শেষ করার জন্য যথেষ্ট। আসুন আমরা দেখে নিই শেখ হাসিনা কি বলেছেন।